ওয়েলকাম জানাই পম্পা স্টাডি সেন্টারে। এখানে আমি ইতিহাস ভূগোল বাংলা পড়াই। আমার শরীর বিশেষ ভালো ছিল না, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি এবং এবার থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মাইথোলজি নিয়ে বলছিলাম। মাইথোলজি রামায়ণের গল্প শুরু করেছিলাম। রামায়ণের গল্প যেটা হচ্ছে, যতদূর বলেছিলাম তার পর থেকেই আজকে কিছুটা বলবো। গল্পে শেষ করেছিলাম এই জায়গাতে যে রাম, সীতা, লক্ষ্মণ তিনজনে বনবাসে গেছে এবং তিনজনে যখন বনবাসে রয়েছে তখন শূর্পণখা, রাবণের বোন শূর্পণখা আসে এবং সেখানে রামকে বিয়ের প্রস্তাব দেয়। আর রাম সেটাকে অগ্রাহ্য করায়, লক্ষ্মণের দিকে এগোয় এবং লক্ষ্মণ সেটাও অগ্রাহ্য করে এবং করতে সীতাকে সে গিলে খেয়ে নিতে যায়। তখন লক্ষ্মণ বাণ দিয়ে তার নাক কেটে দিয়েছিল। সেই আঘাত, সেই অপমান সহ্য করতে না পেরে সে যায় তার ত্রিভুবন জয়ী বীর দাদা বা রাক্ষস রাজ রাবণের কাছে এবং সেখানে গিয়ে তার অভাব অভিযোগ জানায়। রাক্ষসরাজ রাবণ মারিচ নামে এক মায়াবী রাক্ষসের সহায়তায় সীতাকে হরণ করতে আসে। মারিচ হরিণ সেজেছিল এবং সে সবাইকার ভয়েস মানে গলার স্বর যেটা নকল করতে পারত। তো মারিচ সোনার হরিণ সেজে তপবনে ঘুরে বেড়াচ্ছিল। সেই সময় সীতা তাকে ধরে দেওয়ার জন্য অনুরোধ করে। রাম এবং লক্ষ্মণ উভয়ই বুঝতে পারে সে ছিল মায়াবী, কিন্তু তা সত্ত্বেও সীতার আগ্রহ এবং জেদ দেখে রাম সেটাকে ধরতে যায়, কিন্তু যতই ধরতে যায় সে তখন পালিয়ে যায়। তখন তীর ধনুক নিয়ে তার পিছু পিছু ধাওয়া করে এবং তীর তাকে নিক্ষেপও করে। সে আর্তনাদ করে ওঠে, কিন্তু আর্তনাদ করে ওঠে হা লক্ষ্মণ হা সীতা বলে রামের গলায়। সেটা শুনে সীতা যার পর নাই খুবই ভীত হয়ে পড়েন এবং লক্ষ্মণকে অনুরোধ করেন যে তিনি যেন তার দাদাকে বাঁচাতে এগিয়ে যান। লক্ষ্মণ যা বুঝতে পেরেছিলেন যে এটা একটা মায়াবী গলার স্বর, তার দাদার স্বর নয়। তা সত্ত্বেও তার শ্রদ্ধেয় বৌদির অনুরোধে সে যায়, কিন্তু চারপাশে একটা গণ্ডি কেটে দিয়ে যায়, লক্ষ্মণের গণ্ডি। এই গণ্ডির থেকে বেরোলেই বিপদ হবে, এরম একটা কথাও সে বলে যায়। কিন্তু এই সময় আসে রাক্ষসরাজ রাবণ ভিক্ষুক ব্রাহ্মণের ছদ্মবেশে ভিক্ষা নিতে, ভিক্ষান দেহি বলে আসে। কিন্তু সীতা তাকে অনুরোধ করে যে গণ্ডির ভেতরে আসতে, কিন্তু গণ্ডির ভেতরে সে আসতে পারে না। সীতা বাইরে গিয়ে ভিক্ষা দিলে তবে তিনি গ্রহণ করবেন। সীতা বাইরে বেরিয়ে ভিক্ষা দিতে গেলেই তিনি তার হাত ধরে রথে তোলেন এবং পুনরায় নিজের রূপে ফিরে আসেন। এখানে তাকে পুষ্পক রথে করে উড়িয়ে নিয়ে যাওয়া হয় সীতাকে। সীতা সেই সময় গয়নাগুলো ছুঁড়ে ছুঁড়ে মাটিতে ফেলতে থাকে। আর জটায়ু পাখি, তার দাদা সম্পাদ, এরা খুবই বাধা দিয়েছিল। জটায়ুর ডানা কাটা গেছিলো। রাম লক্ষ্মণ যথারীতি কুটিরে এসে দেখে সীতা নেই। তখন তারা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং রাম হা সীতা সীতা করে বিলাপ করতে থাকেন। সীতার বনে ছিল বলে তার বনবাসে থাকার দুঃখ যন্ত্রণা তিনি অনেকটাই ভুলেছিলেন, সঙ্গে ছিলেন বলে সীতা। তো বনের মধ্যে খুঁজতে বানরদের সঙ্গে দেখা হয় এবং বানররা তাদের বলে যে পুষ্পক রথে করে উড়িয়ে নিয়ে যাচ্ছিল রাক্ষসরাজ রাবণ এবং গয়নাগুলো তারা কুড়িয়ে রাখে এবং ওই গয়নাগুলো দেখে রাম চিনতে পারেন যে সীতাই ছিল সে। এছাড়া এরপরে জটায়ুর সঙ্গেও দেখা হয়। জটায়ু সবিস্তারে সব কিছু বলেন
এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে বালি আর সুগ্রীবের মধ্যে যুদ্ধ হয়েছিল। বালি আর সুগ্রীবের মধ্যে যুদ্ধ হতে রাম আড়াল থেকে তীর নিক্ষেপ করে বালিকে বধ করে এবং সুগ্রীবকে জিতিয়ে দেয়। এই ঘটনা কিন্তু রামকে কলঙ্কিত করে। রামকে বালির স্ত্রী অভিশাপ দেন, সীতাকে পাইবে পুনর্হারাইবে, এবং বালির পুত্র অঙ্গদ পরবর্তী জীবনে মানে রাম পরবর্তী জীবনে কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, তা কৃষ্ণ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। কৃষ্ণের মৃত্যুর কারণ হয়েছিল বালিপুত্র অঙ্গদ, ব্যাধ হয়ে জন্মেছিল, সে কথা আমি পরে আবার বলবো কোনো একদিন। আচ্ছা, তো এরকমভাবে সুগ্রীব আর সমস্ত বানর সেনা, জাম্বুবান সবাই রামের পক্ষ অবলম্বন করেন এবং দেখা যাচ্ছে হনুমান সাগর অতিক্রম করে সাগর প্লাব দিয়ে গিয়ে সীতাকে অশোক কাননে বন্দিনী অবস্থায় দেখে আসেন এবং রামের যে আংটি তাকে দিয়ে আসেন। আর রাম লিখে, পাথরে রাম নাম লিখে রাম সেতু তৈরি করা হয়। রাম সেতুর ওপর দিয়ে বলা হয় যে প্রত্যেকে সেই সময় ওই রাম সেতু তৈরিতে সাহায্য করেছিল। আর রাম সেতুর ওপর দিয়ে যখন বানর সেনা নিয়ে রাম লক্ষ্মণ শ্রীলঙ্কায় প্রবেশ করে তখন সেইখানে যুদ্ধ হয়, ভয়াবহ যুদ্ধ। সেই যুদ্ধ রাক্ষসরাজ রাবণ, ত্রিভুবন জয়ী রাক্ষসরাজ রাবণ একে একে তার সব প্রিয় আত্মীয় স্বজন পরিজনদের হারাতে থাকেন। ভাই কুম্ভকর্ণ, পুত্র বীরবাহু, প্রিয়তম পুত্র ইন্দ্রজিৎ, এছাড়া সবাইকে হারাতে থাকেন। প্রসঙ্গত বলি, ইন্দ্রজিৎকে নিকুম্ভিলা যজ্ঞাগারে লক্ষ্মণ বধ করেছিল এবং একে একে সবাইকে হারাতে একটা সময় এরকম আসে যে রাম রাবণের যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে যায়। তো রাম রাবণের যুদ্ধেতে সেই সময় অকাল বোধন করা হয়েছিল। অকাল বোধন মানে দেবী দুর্গাকে আহ্বান করা হয়েছিল, পুজো করা হয়েছিল এবং এই পুজোর পুরোহিত ছিলেন রাক্ষসরাজ রাবণ। সেই সময় দেবী দুর্গা রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য 108টা নীলকমল দরকার ছিল। 108টা নীলকমল জোগাড় করা হয়েছিল, কিন্তু তিনি একটা নীলকমল লুকিয়ে রেখেছিলেন। রামচন্দ্র নিজের চোখ বান দিয়ে উগড়ে দিতে চাইছিলেন, তখন দেবী দুর্গা এসে হাত ধরেন এবং তার পূজায় সন্তুষ্ট হন। রাক্ষসরাজ রাবণের যে মরণ বাণ সেটা কোথায় লুকায়িত ছিল সেই বিষয়ে রানী মন্দোদরী জানতেন। রানী মন্দোদরীকে হনুমান ছদ্মবেশে ব্রাহ্মণ সেজে গিয়ে বলেন যে তিনি যেন সুরক্ষিত রাখেন রাক্ষসরাজ রাবণের মৃত্যুবাণটি। বলে হ্যাঁ নিশ্চয়ই সুরক্ষিত আছে, থামের ভেতর আছে। থাম থেকে লাথি মেরে ওই বাণটা হনুমান নিয়ে আসে এবং সেটা হচ্ছে ব্রহ্মাস্ত্র। এই ব্রহ্মাস্ত্র বাণী রাম রাবণকেও হত্যা করেছিল। প্রসঙ্গত বলি, একটা কথা স্কিপ করে গেছি, যেটা হচ্ছে হনুমান যখন সীতাকে দেখা করতে লঙ্কায় গিয়েছিলেন এবং রামের নিদর্শন স্বরূপ আংটিটা দিতে গিয়েছিলেন, সেই সময় রাক্ষসরা তাকে দেখতে পেয়ে লেজে কাপড় বেঁধে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দিতে পুরো লঙ্কা ভস্মীভূত হয়ে যায়, আগুনে ছারখার হয়ে যায়। এই ঘটনাটি ঘটেছিল। এটা লঙ্কা কাণ্ড নাম। 7টা কাণ্ডের রামায়ণ, এর মধ্যে একটি কাণ্ড হচ্ছে লঙ্কা কাণ্ড। ঠিক আছে? আচ্ছা, তারপরে রাম রাবণের তো যুদ্ধ হলো, রাবণ মারা যায় এবং রাবণ মারা যাবার পরও কাজ শেষ হয় না। যেটা হচ্ছে বিভীষণকে সিংহাসনে বসিয়ে, বিভীষণের স্ত্রীর নাম ছিল সরমা, বিভীষণকে সিংহাসনে বসিয়ে রাম লক্ষ্মণ সীতা 3 জনে পুষ্পক রথে করে অযোধ্যায় ফিরে আসেন। এই অযোধ্যায় ফিরে আসার দিনই ঘরে ঘরে অযোধ্যায় দীপ জ্বলে ওঠে। সেই জন্য ওই সময়টাকে দীপাবলি। আমরা যে দশেরা পালন করি, দশেরা মানে দশমী তিথি, দশমী তিথিতেই রাবণ বধ হয়েছিল। এরপরে
বেশ কিছুদিন তারা লঙ্কায় অধিষ্ঠান করেছিলেন, বিভীষণের রাজ্যাভিষেক হয়েছিল এবং তারপর যখন তারা ফিরে আসে সেই দিনটি ছিল অযোধ্যায় দীপাবলির দিন। ঠিক আছে, ঘরে ঘরে দীপ জ্বলে উঠেছিল, ওটাই দীপাবলি। এরপরে কিন্তু ঘটনা যেটা ঘটেছিল, এরপরে কিন্তু প্রজারাও কিন্তু রামকে সিংহাসনে বসিয়েছিলেন, তাকে রাজ্যাভিষেক করেছিলেন। আর রাম সীতার দুটি পুত্র হয়েছিল, তার নাম লব এবং কুশ। ঠিক আছে, লব কুশকে নিয়ে সীতাকে কিন্তু বাল্মীকি মুনির আশ্রমে রামচন্দ্র পাঠিয়ে দিয়েছিলেন প্রজাদেরই অনুরোধে, প্রজাদেরই নির্দেশে, এবং সেখানেই লব কুশ জন্মায়। তারপর যখন লব কুশকে নিয়ে সীতা রাজপ্রাসাদে আসেন, সেই সময় প্রজারা আবার সীতার অগ্নি পরীক্ষা চায় যে সীতা শুদ্ধ কিনা, সীতাকে পরপুরুষ হরণ করে নিয়ে গেছে, সীতা শুদ্ধ কিনা। যখন এরকম অগ্নি পরীক্ষা তার চাওয়া হয়, তখন আগুন প্রজ্বলিত করা হয় এবং তার মধ্যে দিয়ে সীতা প্রবেশ করে। ঠিক আছে, তো সীতা কিন্তু এই অপমান সহ্য করতে পারে না, সীতার গায়ে বিন্দুমাত্র আগুন লাগে না, কিন্তু সীতা এটা সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে সীতা বসুমাতাকে বলেন যে তিনি যেন দুভাগ হন এবং তাকে কোলে তুলে নেন। ঠিক সেই সময় ধরিত্রী মা দুভাগ হয়ে যান এবং সেখান থেকে ধরিত্রী মা উঠে আসেন এবং সীতাকে কোলে তুলে নেন। আর তারপরে সীতাকে নিয়ে পাতালে প্রবেশ করেন। সীতা কথাটা লাঙলের ফলাকেও সীতা বলে। জনক রাজার লাঙলের ফলায় সীতার উঠেছিল মাটির তলা থেকে বলেই সীতার নাম সীতা। এছাড়া সীতার আর এক নাম আছে জানকী। রামচন্দ্র কিন্তু সীতার এই বিরহ সহ্য করতে পারেন না, তিনি অত্যন্ত দুঃখ কষ্টে দিন যাপন করতে থাকেন। অবশেষে তারও জীবন অবসান হয়। এই পর্যন্তই রামায়ণের গল্প, খুব সহজ করে ছোট করে।